তো আমি তখন খুব নাছোড়বান্দা যে আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে, আমার এই চেহারা, আমি যদি নিজে পড়াশোনা করে না কিছু করতে পারি তাহলে তো আমাকে মানে সমাজে মানবে না, বা আমি নিজে কিছু করে খেতে পারবো না। তো আমি গোলপার্ক রামকৃষ্ণ মিশনে ইংরেজিতে ডিপ্লোমা করলাম, কম্পিউটারে ডিপ্লোমা করলাম, তার সাথে সাথে আমি পড়াশোনাটাকে চালাতে থাকলাম এবং কেজি স্কুলেও 4 বছর 4.5 বছর পড়াতাম। তো সেখান থেকে টিউশন করতাম, অনেক কিছু করতাম একসাথে, যে আমাকে যাতে কেউ মানে বেকার না বলতে পারে, আমাকে যাতে কেউ অবহেলা না করতে পারে, ছোট না। তো সেই শাড়ি এবং তার সাথে মিষ্টি নিয়ে আমাকে দিতে গিয়েছিল যে এই শাড়িটা পরে তুমি কিন্তু রেজিস্ট্রিতে আসবে। আর আমাকে ফোনে জিজ্ঞেস করেছিল তোমার আমাকে পছন্দ তো। তো ওই যে গলার শটটা এতটা মায়ায় পড়ে গেছিলাম, বিশ্বাস করো আমি কিন্তু ওকে আমি কখনো চোখে দেখিনি, কিন্তু পছন্দ হলে তারপরে হ্যাঁ বলবে, কিন্তু তোমার যদি ভালো লাগে। তো আমি ভাবলাম যে আমার মনে যতটা কষ্ট, আমি একটা হেভি ওয়েট এবং তখন এতটা মোটাসোটা ছিলাম না, তবুও আমার মনে যতটা কষ্ট আমি মনে করেছিলাম ওরও সেম পরিস্থিতি বাড়িতে। যেমন একজন মোটা ছেলে, আমিও একটা মোটা মেয়ে, আমাকে যদি একটা সুন্দর দেখাশোনা আসে বা একটা ফ্যামিলি আমাকে রিজেক্ট করে দিল, আমার বোনও আছে হয় এরকম, রিজেক্ট করে দিল। কেন রিজেক্ট করলো না, আমি মোটা, আমি সুন্দর দেখতে, আমার ফ্যামিলি ভালো, বা আমার ফ্যামিলির সবাই চাকরি করে, সুন্দর, চাকরিটা বাদ দাও, সুন্দর দেখতে। তো এই যে আমি ফেলার বস্তু, এটা আমি, আমার স্বামী আমার কাছে নয় আর ওর কাছে আমি নয়, ও আমাকে অনেক বেশি সম্মান করে, আমি ওকে অনেক বেশি গুরুত্ব এবং সম্মান করি। তাতে আমার দুনিয়ার সুন্দর মানুষের কোনো যায় আসে না, ওরও সুন্দর মানুষের কোনো যায়। একটা মানুষ অন্তত আমাকে সাপোর্ট করে, বোঝেছে যে পারবে, এর দ্বারা কিছু হবে, যেখানে নিজের বাবা মা কখনো ট্রাস্ট করেনি যে আমার মেয়ে কিছু করতে পারে বলে। সত্যি কথা, এটা আমার বলতে কোনো আপত্তি নেই, আমার বাবাও যদি ভিডিওটা, মাও যদি দেখে তো বলুক, তাদের কোনো ট্রাস্ট ছিল না। মা একটু সাপোর্ট করতো, কিন্তু হলেও জেদ করে যে আমার এই যে আমার এগোতেই হবে, আমি যে বেঁচে আছি, মরে বাঁচবো না, আমি বেঁচে মরবো। এদিকে অনেক আঙুল উঠেছে যে তোমরা কেন রোগা হচ্ছ না। আমাদের দুটো উপায় আছে, এক হলো সার্জারি আর এক হলো এক্সারসাইজ করে নিজেদেরকে সুস্থ রেখে বাঁচা। সেটা আজ থেকে 4 বছর পরে রোগা হতে পারে, রোগা হওয়াটা তো আমরা তো ভালো আছি, আমরা তো সুস্থ আছি, এটাই আমরা। আজকে আমি চলে এসেছি কলকাতা থেকে বেশ খানিকটা দূরে, তবে যাদের বাড়িতে এসেছি সামাজিক মাধ্যমে সেই দুজন মানুষ ভীষণ চেনা এবং ভীষণ ইন্সপায়ার করে বহু মানুষকে তাদের জীবন। তারা দুজন একে অপরের সঙ্গে খুব ভালো আছেন, তাতে যদিও বহু মানুষ নানান রকম কমেন্ট করেন, তাতে তাদের কিছু যায় আসে না। আসলে পজিটিভিটি, ভালো দিকটা নিয়ে এগিয়ে চলতেই তারা পছন্দ করেন। আমাদের সঙ্গে যে দুজন রয়েছেন খুব প্রিয় অনেকের, রেণুকা এবং অভিরূপ, এই জুটি খুব পছন্দের সকলের। তবে প্রথমেই বলে রাখি, আমরা তিনজনেই খুব ঘামছি, তার কারণ হচ্ছে লোডশেডিং হয়ে গেছে, বাইরে প্রচন্ড বৃষ্টি, ঘরে অন্ধকার, তার মধ্যে আমাদের ইন্টারভিউটা হচ্ছে, তাই তো? কারেন্ট নেই এবং আজকের দিনটাই এমন পড়েছে, মানে এই দিনই আমার হাজবেন্ডের ছুটি এবং বোন অনেক দূর থেকে আমার বাড়িতে এসেছে, তার জন্য আমার ভীষণ ভালো লাগছে। যতটা না ভালো লাগছে তার থেকে বেশি আনন্দ হচ্ছে। তো সবসময় তো মানে আড়ালেই চলে যেতাম, আজকে সোশ্যাল মিডিয়ায় এসেছি বলে হয়তো তোমাদের সাথে পরিচিতি হয়েছে, এবং বোন যে আমার বাড়িতে এসছে তাতে আমার খুব খুব ভালো লাগছে। আর তোমাদের দাদা ভাইও এখন অনেকটা বেটার, মানে মানসিক দিক দিয়ে, যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি এবং আস্তে আস্তে আমরা দুজন মানে যে সবার সাথে পরিচিতি হচ্ছি সেটা নিয়েও ও কিন্তু খুব খুব আনন্দিত। কারণ আগে অনেক সময় হতো এমন, আমরা বাইরে বেরোতে পারতাম না, আমাদের অনেক সমস্যা। তো যাই হোক, বোন আজকে কিছু বলবে, আমি তো আমার বেশ ভালো লাগছে, আমি শাড়িটাই পরে একদম গুছিয়ে বসে পড়েছি, খুব সুন্দর দেখাচ্ছে। যদিও দাদা দেখছি সাজেনি, এরকমই থাকে, আমরা এরকম ভাবেই দেখি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, না খুবই সাদামাটা, সিম্পল এবং সাদা মনের, মনটাও যতটা সিম্পল সাদা আর এরকমই মনের, মানে আর সামনে কোনো কিছু দেখাতে ভালোবাসে না, ও সবসময় পর্দার আড়ালে থাকে, আমার পিছন থেকে মোটিভেট করে। মানে আমি যে এতটা সবাইকে আমাকে বলো তোমরা যে আমি ভিডিও করছি, এর পিছনে কিন্তু এই মানুষটাই আছে, এবং 24 ঘন্টার থেকেও বেশি টাইম আমাকে মোটিভেট করে সব সময়। হয়তো সুন্দর স্বাস্থ্য দেখে কখনো বিয়ে হলে এরকম জীবন সাথী পেতাম না, তো হয়তো আমরা হেলা ফেলায় গড়িয়ে যেতাম,
একে অপরে এক না হলে আলাদা আলাদা ছিটকে যেতাম, কিন্তু আজকে দেখো একসাথে হওয়ার পরেই আমরা দুজন মিলে আনন্দ পাচ্ছি বাঁচার, এবং যা কিছু দুঃখ কষ্ট আছে সেগুলো তো আছেই, কিন্তু হ্যাঁ, কিন্তু এই যে পজিটিভিটি, দুজন মিলে একসাথে বাঁচা, ও আমাকে কিছু বলতে পারবে না, আমি ওকে কিছু বলতে পারবো না, তো এই হলো আমাদের প্লাস পয়েন্ট। হ্যাঁ, ঝগড়া অশান্তিও হয় সেম, কিন্তু কেউ কাউকে মানে যে দোষারোপ করবো মোটা বলে এ বলে সেটা হয় না। আর সবসময় দোষারোপ করার কোনো কথাও নয়, বিষয়ই নয়। আর আমার একটাই উদ্দেশ্য সোশ্যাল মিডিয়াতে আসার, বডি শেমিংটা একটু কম হোক, আমাদেরকেও রাস্তায় বেরোনোর জায়গা দেওয়া হোক, এবং আমরা যে খারাপ পরিস্থিতির শিকার সেটা না করে, তোমাকেও আমি যেমন মানুষ হিসেবে ভালোবাসি, আমাকেও তুমি মানুষ হিসেবে ভালোবাসো, এবং আমাকে যেন আলাদা করে হাতি গন্ডার না বলা হয়। তো আমাদের এটাই বক্তব্য, কারণ আমরা অনেক চেষ্টা করেও ওয়েট কমাতে পারছি না, অল্প খেয়েও অল্প কিছু করেও। আমরা ছোটবেলা থেকে এরকম গঠনের এবং এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছি। অনেকে বলে ইচ্ছা করে স্বাস্থ্য নিয়ে হয়তো তোমরা ভিউজ পাওয়ার চেষ্টা করছো, আমি একটু স্ট্রেট কথা বলি বোন, তো সেটাই আর কি বলে দিলাম সবার সামনে যে এরকম কিছুই না। ওয়েট কমানোর, সুন্দর দেখানোর সবারই ইচ্ছা হয়, কিন্তু আমি পরিস্থিতির শিকার, সেটা হয়তো যারা বোঝো, যাদেরকে বোঝাতে পেরেছি। অনেকে বলে রিলস করে সময় নষ্ট করছো, কিন্তু সেই টাইমে তুমি ওয়ার্কআউট করতে পারছো না। সবকিছুই করছি, ছোটবেলা থেকে ওয়ার্কআউট করি, ব্যায়াম করি, ও ব্যায়াম করে, জিম জয়েন করেছে বারাইপুর। অনেকে জিজ্ঞেস করে, ও সোশ্যাল লাইফ অতটা পছন্দ করে না, ও জিম করা দেখাতে চায় না, ও সব সময় ওর মতন থাকতে চায়, খুব সাদামাটা ওর জীবন। সেখানে আমি পরিস্থিতির একটু বড় করে দিয়েছি, মানে আমি সবকিছু দেখাতে শুরু করে দিয়েছি। তো এই হলো ব্যাপার, আর কিছুই নয়। এবার বোন বললো, এবার একটু দাদার কাছে যাই। দাদার প্রশংসা প্রথমেই করে দিয়েছেন রেণুকা, এবং সত্যি দুজনেই কিন্তু প্রশংসার যোগ্য। এত ভালো ভালো কথা বললেন, এবং যারা বাজে কথা বলেন তারা আসলে তাদের শিক্ষার পরিচয় দেন, আর কিছুই না, এটাই বলবো। নিজেরা ভালো থাকুন এবং সকলকে ভালো থাকতে দিন, আমি সবসময় এটা বলি। যাই হোক, দাদার কাছে আগে যাই। এই যে একে অপরকে পাওয়া, আমি শুনছিলাম 4 বছর হলো, 4 বছর বোধহয় হবে, 14ই আগস্ট 4 বছর পূরণ হবে। এবার একটু শুনি যে ফার্স্টে একটু ভালোবাসাটা নিয়েই শুনি, একে অপরকে দেখা। লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ। রেণুকাকে দেখে প্রথম কি ভালো লেগেছিল, এটা একটু শুনিতে আগে। ভালো বলতে বাবা মা ঠিক করেছিল, দেখাশোনা হয়, তবে বিয়ে হয়েছে আমাদের। প্রথম দেখার একটা অনুভূতি হয় না, যে প্রথম দেখলাম এরা, কোনো ফিলিংস ছিল না প্রথমে। খুব ঝগড়া। প্রথমে কেউ একে অপরকে পছন্দ হয়, তেলে বেগুনে জ্বলে উঠতাম। মানে ওর বাবা মা বিয়ে ঠিক করেছে, আমার বাবা মা বিয়ে ঠিক করেছে, আমরা কেউ একে অপরকে জানিও না, আগে থেকে চিনিও না কোনো, মানে জাস্ট বৃহস্পতিবার সন্ধ্যা 6 ঘটিকায় বলা হলো পরের বৃহস্পতিবার রেজিস্ট্রি ম্যারেজ। মানে তার আগে আমি কোনো দেখি না, জানি না, শুনি না। এক সপ্তাহের মধ্যে, মানে আজকে বৃহস্পতিবার আমার বাড়িতে বোন এসছে, এইটা হলো আমার শ্বশুর বাড়ির ছুটি। ঠিক হয়েছে খুব তাড়াতাড়ি, কিন্তু বিয়েটা হয়েছিল লকডাউন চলাকালীন। হ্যাঁ, এবার রেজিস্ট্রি ম্যারেজটা আগে হয়ে গিয়েছিল, আমাদের বিয়েটা পিছিয়েছে, কারণ তখন তো করোনা পরিস্থিতি ছিল, লকডাউন। এবার বিয়েটা আরো একটু দেরিতে হওয়ার কথা, কিন্তু আবার সেকেন্ড লকডাউন পড়ে যাওয়ার কথা চলছিল, তার জন্য তাড়াতাড়িটা হয়ে যায়। তার আগে আমরা অতটা নিজেদের মধ্যে ততটা আলাপ আলোচনা। আমার বাবা প্রচন্ড স্ট্রিক্ট, মানে মেয়ে বিয়ে দেবো দেখাশুনো করে, সেই কানা খোঁড়া বোবা যা হবে আমি ঠিক করব, আমার মেয়ে কোথায় যাবে এবং কোথায় গিয়ে তার ভাত থাকবে তার কোনো দেখার অধিকার ছিল না। সব আমার 3 ভাই বোনের, মানে আমরা 3 ভাই বোন, আমরা 2 বোন 1 ভাই, তো সেটা আমার ক্ষেত্রেও আমার বোনের ক্ষেত্রেও। ছাদনা তলায় কি দেখাবে, একদম এরকমই, একদম স্ট্রিক্ট বাবা। এবং যদি কখনো 1 মিনিট রাস্তায় দেরি হতো তো ফোন করে যে এই টাইমটা কোথায় ছিলে। হ্যাঁ, আমি মানে প্রথম থেকেই খুব স্ট্রিক্টলি মানুষ। আর দ্বিতীয়ত, যেখানে মেয়ে কথা দিয়ে যাবে সেখানেই মেয়ে দেবে, সেটা পরবর্তী সময় যাই হোক না কেন, মানে কথার একটা আগেকার দিনের ব্যাপার থাকে না, তো সেটা। তো ওর বিয়ে মানে দেখাশোনাটা আমি যখন ফার্স্ট ইয়ার কলেজে ভর্তি হলাম তখন আমার দেখাশোনাটা যাচ্ছিল। তো আমি তখন খুব নাছোড়বান্দা যে আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে, আমার এই চেহারা, আমি যদি নিজে পড়াশুনো করে না কিছু করতে পারি তাহলে তো আমাকে মানে সমাজে মানবে না, বা আমি নিজে কিছু করে খেতে পারবো না। তো আমি গোলপার্ক রামকৃষ্ণ মিশনে ইংরেজিতে ডিপ্লোমা করলাম, কম্পিউটারে ডিপ্লোমা করলাম,
তার সাথে সাথে আমি পড়াশোনাটাকে চালাতে থাকলাম এবং কেজি স্কুলেও 4 বছর 4.5 বছর পড়াতাম। তো সেখান থেকে টিউশন করতাম, অনেক কিছু করতাম একসাথে, যে আমাকে যাতে কেউ মানে বেকার না বলতে পারে, আমাকে যাতে কেউ অবহেলা না করতে পারে, ছোট না করতে পারে, এবং আমি যেন ভাষার দিক দিয়ে, আমার ব্যবহারের দিক দিয়ে, এই যে কথাবার্তার দিক দিয়ে মোটা বলে যেন নিজেকে গুটিয়ে না নিই, এবং আমাকে যেন কেউ বাজে কথা না বলে চলে যেতে পারে এবং সবসময় টলারেট না করতে পারে। মানে এটা আমার সবসময় মোটিভ ছিল যে ঠিক আছে আমি মোটা, আমি এরম করে হাঁটবো না, আমি স্ট্রংলি হাঁটবো, ঠিক আছে, আমি মানছি আমি মোটা, আমি মানছি আমি আমার সমস্যা আছে, আমি ওয়েট কমাতে পারছি না, তবে ওই যে নিজের ভিতর থেকে একটা মানে ফিলিংস ছিল একটা, আমি কিছু করব, এবং যদি আমার কখনো বিয়ে না হয় তাহলে আমি নিজের পায়ে দাঁড়াবো। যেহেতু গ্রামীণ পরিবেশ, সবাই বলতো বিয়ে হবে না, বিয়ে এটা হবে না, প্রচুর শুনতে হয়েছে, এটা শুনতে হয়েছে, মানে এটা স্ট্রিক্টলি রোজ, এই ওর মেয়ের বিয়ে হয়ে গেল, এই ওর এই বিয়ে হয়ে গেল, তোর আর হবে না। তো আজকে তারা কি বলেন এটা আগে শুনেনি, তারা এই সময় এত স্কুল বেঞ্চের পিছনে বসা মেয়েটা যে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে ভিডিও বানাতে শুরু করবে, পরিষ্কার এই যে কথাবার্তা বুঝিয়ে বলা, এগুলো বলা শুরু করে দেবে, তারা কখনো আশা করেনি। এবং আজকে তারা আমার থেকে অনেক চালাক নিজেদেরকে মনে করতো, অনেক ভালো সুন্দরী, অনেক মানে স্টেবল নিজেকে মনে করতো, অনেক আত্ম অহংকার এবং টাকা পয়সা, যারা একসাথে স্কুলে পা চলতো না, তো আমার সাথে হাঁটতো না, তারাও কিন্তু আজকে একবার হলেও মেসেঞ্জারে বলে কি রে তুই এত বড় কি করে হয়ে গেলি। জবাবটা কিন্তু এইভাবেই দিতে হয়, সেই সময় জবাব না দিলেও, তাই না? তো এইবারে আসি বিয়ের যে কথাটা, ওটা থেকে অনেক দূর চলে গেলাম। তো যখন ওরা আমার বিয়ের দেখাশোনা, মানে আমাদের এখানে ঘটক জানো তো বিয়ের, তো সেই ঘটক যাচ্ছিল, তো আমার বাবা মাকে যখন বোঝানো হচ্ছে, আমার মা একটু আপত্তি ছিল যে কোথায় কি জানি না শুনি না, বাবার উপরে আমাদের একটুখানি সবসময় আপত্তি থাকতো, কারণ বাবা হুট করে যে জিনিসটা ঠিক করতো আমাদের না জানিয়ে, সেটা আমরা একটু মানে এখনকার দিনে মানিয়ে নিতে খুব কষ্টকর। তো সেই জন্য একটুকুনি ছিল। তারপরে হঠাৎ করে দেখতে আসলো, দেখাশুনো হলো, ওই বৃহস্পতিবার দিন গিয়ে পরের বৃহস্পতিবার দিন রেজিস্ট্রি ঠিক হয়ে গেল, রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল, মানে বিয়ের 80% হয়ে গেল, 20% বাকি লোক দেখানোটা বাকি রয়ে গেল। তো তারপরে আর কিছু বলার জায়গা থাকলো না। তো আমি বিয়ের ডিসিশনটা তখনই নিয়েছিলাম, রেজিস্ট্রি ঠিক হয়ে যাওয়ার পরেও আমি 1 সপ্তাহ কোনো কথা বলিনি। তারপরে আমি যখন রেজিস্ট্রি ম্যারেজ ঠিক হওয়ার পরে একদিন ও আমাকে রেজিস্ট্রির দিন পরে যাওয়ার জন্য একটা শাড়ি কিনে দিয়ে ওর বাড়ি থেকে, মানে ও সেই শাড়িটা, আমাদের ওখানে জিনকির বাজার আছে, তো সেই শাড়ি এবং তার সাথে মিষ্টি নিয়ে আমাকে দিতে গিয়েছিল যে এই শাড়িটা পরে তুমি কিন্তু রেজিস্ট্রিতে আসবে। আর আমাকে ফোনে জিজ্ঞেস করেছিল তোমার আমাকে পছন্দ তো। তো ওই যে গলার শটটা এতটা মায়ায় পড়ে গেছিলাম, বিশ্বাস করো, ওকে আমি কখনো চোখে দেখিনি, কিন্তু পছন্দ হলে তারপরে হ্যাঁ বলবে, কিন্তু তোমার যদি ভালো লাগে। তো আমি ভাবলাম যে আমার মনে যতটা কষ্ট, আমি একটা হেভি ওয়েট, এবং তখন এতটা মোটাসোটা ছিলাম না, তবুও আমার মনে যতটা কষ্ট, আমি মনে করেছিলাম ওরও সেম পরিস্থিতি বাড়িতে। তো আমি যদি একটা মানে বিয়েতে না করে দিই, আমি এর থেকে বেটার খুঁজতে মানে ভালোবাসার মানুষটা হয়তো পাবো না। তো যাই হোক, নিজের দায়িত্বটা আমি নিজেই নিয়েছিলাম যখনই ডিসিশন নিয়েছিলাম। তো ভাবলাম যে না, এই সমস্ত দায়িত্ব নিজের থাকবে, আমি যদি না ভালো করে সংসার করতে পারি তাহলে আমার দোষ, সেটা অন্য কারোর দোষ নয়। সবসময় এটা পজিটিভ আমি ফিল করতাম যে যার সাথে বিয়ে করছি, আমি যদি না ভালো করে তার সাথে মিলেমিশে থাকতে পারি তাহলে অপরকে কোনোদিন দোষ দেবো না, সব দোষটা আমি নেব। আমার ভাগ্যে যেটা আছে সেটাও বিশ্বাস করি, আর আমি নিজে ফর্মে কি করব সেটাও আমি বিশ্বাস করি। তো তারপরেই আমাদের বিয়ে হলো। হ্যাঁ, কিন্তু এবার দাদা শুনি, দাদা এই যে একটা তো লজ্জা ছিল, যেহেতু একে অপরকে না চেনা, মানে অচেনা, সেখান থেকে সংসার করা শুরু, সেই লজ্জা ভেঙে একটু বন্ধু কখন হওয়া হলো, এটা একটু শুনি তো। মানে কে এগিয়ে দিল বেশি, হাতটা এগিয়ে কে দিল প্রথমে? লজ্জাটা ভাঙলো 6 মাস পর, তাতে প্রথম জানা পরিচয় নেই, আস্তে আস্তে দুজনের পক্ষ থেকে আগানো হইতে। রেণুকার কোন জায়গাটা সবচেয়ে ভালো লেগেছিল? এই যে রেণুকা যেমন বললো যে কথা বলাটাই যে আমাকে পছন্দ, এই যে এত কণ্ঠটাই ভালো লেগেছিল, দাদা কোনটা প্রথমে ভালো লেগেছিল একটু শুনি। সেটা তো বলতে হবে নাকি, মানে সব রেণুকাকেই ভালো লেগেছিল পুরোটা, কোনটা? আমাদের সব দিক দিয়েই ভালো লেগেছিল। কি মনে হয়েছিল যে এই মানুষটার সঙ্গে সারা জীবন থাকা যাবে, তাই তো?
একটু দাদা বোধহয় কম কথা লজ্জা বলে, পায়, লজ্জা পায়, খুব লজ্জা পায়। ও ক্যামেরা তো আসতে পারে না, এই যে ইন্টারভিউ, এই যে বিষয়টা আমি লাকি, পিছনে এই যে কি আমি হচ্ছিল, বসাতে পেরেছি সেটা আমি জানি। একে তুমি পেয়েছো, মানে সত্যি বলছি, মানে কি যে মানে পরিস্থিতিতে একটু 1 সেকেন্ড আগে পর্যন্ত আমি ওসব পারি না, আমার দ্বারা হবে না, আমি কিন্তু বসবো না। তুমি কেন, তুমি করবে, যা খুশি করতে পারো, আমাকে কেন বলছো, আমাকে কেন টানাটানি করছো? কিন্তু এই যে দাদা কথা কম বলে, একদিকে তো তোমার বেশ সুবিধা, ঝগড়া হলে বোধহয় একতরফাই চলে। এটা কথা বলে না, ও এটাই লাজুক না। পরে মানে বাকিটাও ভালো, খারাপ সব নয়, সবকিছু খারাপ নয়, বাকিটাও ভালো। কম বলতে আমি একটু হিকে দাপড়ে আর কি চলি আর কি। দাদা ভয় পাও একটু, সত্যি করে বলে না, ওকে আমি ভয় পাই বিশেষ করে, কিন্তু ও ক্যামেরা যখন ভিডিও টিডিও সোশ্যাল মিডিয়াটা অতটা মানে অ্যাক্টিভ না। ও মানে তুমি ভালোবাসো না, কথায় ও সারা জীবন কাটিয়ে দিতে পারবে, এইরকম সিম্পলিসিটি। মানে ও বাড়িতে টেবিল চেয়ারে ভাত খায়, কিন্তু আমার বাবা মা বাড়িতে কিন্তু টেবিল চেয়ার আছে, ও সবার সাথে। জামাই ষষ্ঠীতে যখন ফটো ভিডিও করেছিলাম, সব বলছে ছেলেটাকে একটু টেবিল চেয়ার দিতে পারোনি, কিন্তু বাবা মা টেবিল চেয়ার কিনেছে শুধুমাত্র আমাদেরই জন্য। কিন্তু ওই যে মাটি, ওর মনে কোনো ভগবান সেইটা কিছু দেয়। আমার নীতিটা হচ্ছে যে অভ্যেসটা রাখা সব জায়গায় ভালো, একদম যেখানে যেরকম সেখানে সেভাবে মানিয়ে নিতে হবে। কারণ আমি যদি কোনো জায়গায় যাই, আমি যদি আমার বাড়িতে সব পরিস্থিতি আছে, চেয়ার টেবিল আছে, আমার নিজের কমফোর্টেবলের জন্য যা লাগে সবই আছে, যদি আমি যদি ওইটাই নিয়ে শুধু পড়ে থাকি, তাহলে আমি কোনো জায়গায় যদি যাই আমি সেখানে মানাতে পারবো না। একদম, এটা কিন্তু ঠিক। দাদা এই যে তুমি সোশ্যাল মিডিয়া পছন্দ করো না, পছন্দ মানে অতটা অ্যাক্টিভ, কিন্তু লজ্জা পায়, আমাকে ফুল সাপোর্ট। আমার উপর আমি নিজেকে অতটা সোশ্যাল মিডিয়া আনতে, বিশ্বাসটা তো ছোটবেলা থেকে পুরো ভেঙে গেছে। মানে ও যে কলেজে ভর্তি হবে, সেখানে কলেজে যে বাজে একটা এটার জন্য নয়, 2 নম্বর কথা আমি অতটা পরিমাণ মানে পরিষ্কার ভাবে বোঝাতে পারি না কথাটা, যে যেমন ভালোভাবে ফোকাস করে কথাটা বলতে পারে, ওইভাবে আমি বুঝিয়ে কথা বলতে। 1000% সাপোর্ট করে যে তুমি যতটা বোঝানো আমি ততটা বোঝাতে পারি, কিন্তু ওইভাবে বুঝিয়ে কথা বলতে পারি। সেটা শুধু এনার জন্যই, কথা বোঝানোটা শুধু এনার জন্য। বলি ভিডিওতে সবসময় স্বামীর প্রশংসা করি, কারণ আমার স্বামী প্রশংসনীয়, কারোর রিজেক্টের মানুষ নয়। আমি মনে করি ও আমার জন্য তৈরি, আমি ওর জন্য তৈরি। এটা কিন্তু উপর থেকে তৈরি। এই যে মোটা বলে তোমরা একটা মহিলাকে রিজেক্ট করো যে ও মোটা, আমি সুন্দর দেখতে, আমি বিয়ে করব না, একজন মোটা ছেলে বলে যে তোমরা রিজেক্ট করে দাও রোগা মেয়েরা বা সুন্দর মহিলারা, আমি তাদেরকে বলতে চাই যে এটা করো না। তাদেরও মন আছে, তাদেরও কষ্ট হয়, তারাও আশা করে বিয়ে করে। তো আমি প্রতিটা কথা একটা না একটা কথা বলার চেষ্টা করি, যেটা সমাজে আমাদের নিয়ে অন্তত একটা বার্তা তৈরি হোক, যে ও যেমন একজন মোটা ছেলে, আমিও একটা মোটা মেয়ে, আমাকে যদি একটা সুন্দর দেখাশোনা আসে বা একটা ফ্যামিলি আমাকে রিজেক্ট করে দিল, আমার বোনও আছে, হয় এরকম, রিজেক্ট করে দিল, কেন রিজেক্ট করলো না, আমি মোটা, আমি সুন্দর দেখতে, আমার ফ্যামিলি ভালো, বা আমার ফ্যামিলির সবাই চাকরি করে, সুন্দর, চাকরিটা বাদ দাও, সুন্দর দেখতে। তো এই যে আমি ফেলার বস্তু, এটা আমি, আমার স্বামী আমার কাছে নয়, আর ওর কাছে আমি নয়। ও আমাকে অনেক বেশি সম্মান করে, আমি ওকে অনেক বেশি গুরুত্ব এবং সম্মান করি। তাতে আমার দুনিয়ার সুন্দর মানুষের কোনো যায় আসে না, ওরও সুন্দর মানুষের কোনো যায় আসে না। ও যেমন একজন মোটা ছেলে, আমিও একটা মোটা মেয়ে, আমাকে যদি একটা সুন্দর দেখাশোনা আসে বা একটা ফ্যামিলি আমাকে রিজেক্ট করে দিল, আমার বোনও আছে, হয় এরকম, রিজেক্ট করে দিল, কেন রিজেক্ট করলো না, আমি মোটা, আমি সুন্দর দেখতে, আমার ফ্যামিলি ভালো, বা আমার ফ্যামিলির সবাই চাকরি করে, সুন্দর, চাকরিটা বাদ দাও, সুন্দর দেখতে। তো এই যে আমি ফেলার বস্তু, এটা আমি, আমার স্বামী আমার কাছে নয়, আর ওর কাছে আমি নয়। ও আমাকে অনেক বেশি সম্মান করে, আমি ওকে অনেক বেশি গুরুত্ব এবং সম্মান করি। তাতে আমার দুনিয়ার সুন্দর মানুষের কোনো যায় আসে না, ওরও সুন্দর মানুষের কোনো যায় আসে না। তো ভীষণ ভালো লাগে আমার এই জীবনে কথা বলতে, তোমাদের সামনে আসতে এবং এইসব বিষয় নিয়ে কথা বলতে। তো এটা কোনো মোটার ইস্যু না, আমি এইসব বার্তাগুলো দেওয়ার জন্যই আমি সোশ্যাল মিডিয়া শুরু করেছি। আমি কখনো টাকা ইনকামটাকে বড় করে দেখিনি, আমার নিঃস্বার্থভাবেই সোশ্যাল মিডিয়ায় আসা। তবে হ্যাঁ, পরিশ্রমের ফল তো মানুষ একদিন চায়, তো সেই পরিশ্রমটাই আমি ফল হিসেবে। কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যদি শরীর সুস্থ থাকে, শরীরে আমরা যদি সুস্থ থাকি তাহলে কিন্তু রোগা ছেলেরা এখন হচ্ছে কি অনেক অসুস্থ হয়ে যায়।
একদমই তাই। অনেক অনেক প্রশ্ন আছে আমাদের নিয়ে, আমরা মরে যাই না কেন, আমরা দুনিয়ার বোঝা, এটা সেটা, এত ধরনের কমেন্ট করেন আপনারা, এবং ভালোবাসারও মানুষ তৈরি হয়েছে। তুমি বললে বিশ্বাস করবে না, আমার 4,60,000 ফেসবুক পরিবার এক বছরে। আজ থেকে 1 বছর আগে আমি ফেসবুক শুরু করেছিলাম। একটু এদিকটা সরে এসে বসো, কেন কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ। আজ থেকে 1 বছর আগে আমি ফেসবুক শুরু করেছিলাম। তার কিছুদিন আগে এমনি নর্মালি ফেসবুক ব্যবহার করতাম। হঠাৎ করে এক্সারসাইজের ভিডিওগুলো দিলাম, তো ভাইরাল হয়ে গেল। তারপর ও আর আমি করতে করতে ভাইরাল হয়ে গেল। এইবারে বলি, এখানে কিন্তু আমার আশা এই একটাই কারণে, যে আমাদেরকে মানে দেখানোটা বড় কথা নয়, আমরা যে এইসব পরিস্থিতির শিকার, এবং আমাদেরকে যে বাস্তবে কেমন ধরনের বাজে ব্যবহার করা হয় মেলায় গেলে, কোনো অনুষ্ঠানে গেলে, কোনো কোথাও গেলে, শুধু আমাদের ক্ষেত্রে নয়, অনেক মানুষের কেন করা হয় সেটা, সে তো পুরোপুরি ডিমোটিভেট। আপনারা জানেন না যে এই মুহূর্তে মোটা রোগা কালো খোঁড়া বেটে এদের আত্মহত্যার সংখ্যা কতটা বেড়ে গেছে, মানসিক শান্তির অভাবে। কোথাও তারা শান্তি পায় না। আচ্ছা বলুন তো, যদি কারোর বাবা মাই খোঁটা দিতে থাকে, স্বামী খোঁটা দিতে থাকে, কিংবা স্ত্রী খোঁটা দিতে থাকে, তাহলে সেই মানুষটা একটা সময় বিরক্ত। এবার বলবেন যে এগুলো ভালোর জন্য বলা হয়। হ্যাঁ, আমি সব দিক বলছি, তার ভালোর জন্য বলে সে যেখানে সেখানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আমি না, আমার 22 বছর বয়সে বিয়ে হয়েছে, তো 22 বছর বয়স অব্দি আমি আমার বাপের বাড়িতে একদিনও কমফোর্টেবল ছিলাম না। আমার যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকেই আমি শুনছি এই মেয়েটা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হবে, এ মোটা হয়ে যাচ্ছে। মানে সে 10-12 বছর বয়স থেকে, আমার বলে নয়, আমার ফ্যামিলির সবাই পরিস্থিতির শিকার। আমার মনে হয় তারা বলতে পারেন না অনেকে। কিন্তু আমি একটু কাটবো, সেটা হচ্ছে তুমি যে বললে এই যে সৌন্দর্যের সংজ্ঞা কি আপনাদের কাছে, আমি এটা খুব জানতে চাই। মানে ওপরে যে চকচক করছে সেটা তো কয়েক দিনের, 2 দিন বাদে আমরা সবাই এক হয়ে যাবে, এই চামড়াটা কুচকে যাবে, চুলটা পেকে যাবে। তাই সৌন্দর্য কিন্তু মনে, যেটা আসলে চিরকালীন, তাই না? এবং এই দুজন মানুষের সেই সৌন্দর্যটা কিন্তু আছে। আমরা বাইরেটা খুঁজতে গিয়ে অনেক সময় ভেতরের সৌন্দর্য খুঁজি না, আর তাতেই কিন্তু আমরা খারাপ থাকি, ভালো থাকি না, যেটা তোমরা দুজন আছো, তাই না? এটা বেশি একদম একদম একদম। আচ্ছা দাদা এত লাজুক, মাঝে মাঝে বৌদির সঙ্গে ডেটে যাওয়া হয় নাকি? একদম না, একদম না। এই যে বৃহস্পতিবার ছুটি, ও এখন ঘুমানোর টাইম, রেস্ট না, ঘুম না, রেস্টের টাইম। ফোন দেখবে, রেস্ট করবে। মানে ওর কাছে ঘুরতে যাওয়া মানে বিশ্বযুদ্ধ করা আর কি। ওরা ট্রেনে ওঠা মানে কোথাও না, আমার শেষ বাড়িতে থাকতে বেশি ভালোবাসে। হ্যাঁ, ঘর কোনা। সেটা কি খানিকটা মানুষের কথার জন্য, মানে হয় না কথার জন্য? আমি কথা বেশি দাও না। বাহ, এইটাই আসল। কারণ আমাকে প্রতিদিন বার হতেই হবে, খাটতে হবে, আমাকে খেতে হবে। আমার জীবন আমাকে ভাই বেছে নিতে হবে। লোক আমাকে না বললে আমার অত যায় আসে না। ও এটা কিন্তু প্রচুর মনে করে। আর ঘুরতে না যাওয়া করতে পারে, আমিও তাই করতে পারি। ঠিক একদম। বরং আরো অনেক বেশি ভালো করতে পারো কিছু কিছু জিনিস, তাই না? হতে পারে। আমি সেদিন নিজেকে বলছি না, তারাও যেটা পারে আমরা সেটা উপরওয়ালার কাছে এবং নিজের কাছে সৎ থাকতে চাই। একদম। যে বেশি লোকের কথা নিয়ে যদি আমি চলতে পারি যাই, তো অ্যাকচুয়ালি লাস্টে দেখা যাবে আমি আলটিমেটলি কোনো কাজই করতে পারবো না, আমি ভালোই থাকতে পারবো না। আর সেই লোক তো আমি ভালো রাখার দায়িত্ব নেয়নি, সুতরাং আমাকে ভালো রাখতে হবে। আমাকে আজকে এসে বলবে না তুমি একবেলা খাও। ঠিক, একদম। তাই লোকের কথায় কান দেবেন না একদম। যাই হোক, যেটা তুমি কি বলছিলে, হ্যাঁ বলো, তুমি কি বলছিলে একটা জানো? ওই যে বললাম নিজের কাছে সৎ থাকা এবং উপরওয়ালার কাছে সৎ থাকা। আমি কারোর ক্ষতি করব না, কারোর খারাপ চাইবো না। সে আমার অতি বড় শত্রু হলেও আমি কারোর খারাপ চাই না। আমি চাই তারাও ভালো থাকুক, দুধে ভাতে ভালো থাকুক, তাই তার মায়ের কাছে সে সন্তান হিসেবে ভালো থাকুক। আমাকে অনেক খারাপ কথা অনেকে যারাই বলে, তাদেরকে আমি ভাই বোন দিদি দাদা হিসেবে কথা বলি। এবং আমার একটাই জিনিস মনে হয় যে তোমাদের একদিন চৈতন্য হবে। উপর মানে এটা যা বলতো বিবেকানন্দ বলতো, এটা তোমাদের চৈতন্য হোক। তো আমি বিবেকানন্দের কথা একটু বিশ্বাসী এবং আমি মনে করি তোমাদের চৈতন্য হবে একদিন। যেদিন জ্ঞান চক্ষু খুলবে সেটা হলো সেদিন সময়টা কমে যাবে। সোশ্যাল মিডিয়া হোক আর যেখানেই হোক, পরের কথা শুনে যদি বাড়িতে বসে থাকো তো আর কিছু করা যাবে না। ঠিক। ওর না সারা জীবন কিছু না কিছু করার ইচ্ছা, কিন্তু আমি কি করেন? মানে এটা আমার বাবার বিজনেস আছে, বিজনেস করি।
ওর জন্য এই বৃহস্পতিবার শুধু ছুটি। বৃহস্পতিবার আমাদের ছুটি, বারুইপুর বৃহস্পতিবার দিন ছুটি হয়, সেই জন্য বারুইপুর এর প্রতিটা দোকান বৃহস্পতিবার বন্ধ থাকে। লাগে না তাকিয়ে থাকতে, মানে দেখো অবাক হয়ে, মানে দাদা কি দেখে কাজটা তো ঠিক করছে, কথা একজনের না একজনের কথা বলার স্পিডটা ভালো আছে। আচ্ছা মানে প্রাউড না, গর্ববোধ করে রেণুকাকে নিয়ে, এই যে এই জায়গাটায় দাঁড়ালো, এতটা কনফিডেন্ট, নিজের এটা হচ্ছে নিজে করে যাচ্ছে। ওর কিন্তু আমি তো সাহায্য করে করিও না, আমাদের অত এডিট করারও টাইম থাকে না বা ভিডিও ধরারও টাইম থাকে না। আর আমার সত্যি কথা মায়ের সাথে ধরে দিই তখন বিরক্ত লাগে, মায়ের সাথে নিজে রাখতে কাজের পর এসে হয় এটা সবার আছে। ও নিজেরটাই করে, রাত জেগে এডিটিং করছে, নিজেই ভিডিও করছে, সেটার দিক দিয়ে একদিক দিয়ে ভালো লাগে। আর এই যে সাপোর্ট করা, এটাই তো অনেক, এইটাই অনেক যে তুমি করে যাও, লোকে যা সাপোর্ট করে না। পৃথিবী একদিকে, আমার হাজবেন্ড একদিকে, তো সেটা সাপোর্টিংটা যদি ভালো পাই, আমার বাবা মাও সাপোর্ট করে, আমার স্কুল শিক্ষক শিক্ষিকাও এখন ভিডিও দেখেন, মানে আমি মানুষকে বদলাতে দেখলে না রেণুকা? হ্যাঁ, অনেক 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 মানুষ বদলে গিয়েছে এই ভিডিও করার পরে। অনেক কিছু দেখেছি, অনেক কিছু উল্টে পাল্টে একদম মানে সোজা সাপটা জায়গা বেরিয়ে এসছে মানুষের মুখ থেকে। তো সেগুলো তো কি বলবো, কারেন্ট চলে এসেছে আমাদের ইন্টারভিউ এর মাঝে, এটা আমরা খুব খুশি ছিল না, আমরা খুবই খুশি। ঠিক আছে, কারেন্টের জন্য তো আলো এলো। আসলে আমরা আজকে অন্ধকারে, মানে যাদেরকে দুজন মানুষ আছেন তাদেরকে অনেকেই চান অন্ধকারে ডুবিয়ে দিতে, কিন্তু তারা কিন্তু আলোয় থাকা মানুষ একদম, সেই কারণেই আলোটা আসতেই হতো আজকে ইন্টারভিউ। হ্যাঁ একদম, খুব সুন্দর কথা বলো তুমি, খুব সুন্দর বললে, সুন্দর বলো, কত মনের জোর দাও। একদম একদম, আমি যতক্ষণ বাঁচবো আমার ইচ্ছা আছে, আমি নিজেই নিজের মোটিভেশন হয়ে বাঁচবো। আমার কারোর মানে আমার স্বামী শুধুমাত্র আমাকে যে সাপোর্ট করে, এর জন্য আমি ওর কাছে লাখো গুণ থ্যাঙ্কফুল। কারণ পৃথিবীতে একটা মানুষ অন্তত আমাকে সাপোর্ট করে, বোঝেছে যে পারবে, এর দ্বারা কিছু হবে, যেখানে নিজের বাবা মা কখনো ট্রাস্ট করেনি যে আমার মেয়ে কিছু করতে পারে বলে। সত্যি কথা, এটা আমার বলতে কোনো আপত্তি নেই। আমার বাবাও যদি ভিডিওটা, মাও যদি দেখে তো বলুক, তাদের কোনো ট্রাস্ট ছিল না। মা একটু সাপোর্ট করতো, কিন্তু হলেও জেদ করে যে আমার এই যে আমার এগোতেই হবে, আমি যে বেঁচে আছি, মরে বাঁচবো না, আমি বেঁচে মরবো। তো এই কথাটা আমার জীবনে সবসময় গেঁথে রাখি এবং ভবিষ্যতেও গেঁথে রাখবো। আর আমার মতন যারা হেভি ওয়েট এবং আমার মতন যারা আড়ালে ঘুমিয়ে আছো, জেগে বাঁচো, মরে মানে একদমই বেঁচো না, মানে জীবিত অবস্থায় খাচ্ছি, ঘুমাচ্ছি, আবার সকাল হচ্ছে, এরকম করো না। কিছু করো, আমি ভিডিও করছি, তুমি ভিডিও নাও করতে পারো, তুমি অন্য কিছু করো, যেটা ইচ্ছে করছে সেটাই করো, তাই না? হ্যাঁ, ধরো তুমি রান্না করতে ভীষণ ভালোবাসো বা আনাজগুলো খুব মানে কুচো কুচো করে কাটতে পারো, তোমার টেকনিকটা, তোমার এটাই তোমার প্লাস পয়েন্ট, তুমি সেটা নিয়ে কাজ করো। কিছু করব বললে করা যায়, আর যদি বলো আমি কিছু পারবো না, তাহলে হবে না। এই যেমন বোন, দেখো ওর কিন্তু কেউ সাপোর্ট নেই, ও একাই এত দূর থেকে এসছে। এবং আমার বাড়ি, আমি তোমাদের বলি হোঁটর, তোমরা কোথাও বুঝতে পারো না, কিন্তু বোনের কাজের প্রতি জেদ এবং ভালোবাসা আছে বলেই দেখো আজকে আমার বাড়ি কোথায়, ডায়মন্ড হারবার ট্রেন ধরে হোঁটর থেকে হাঁটতে হাঁটতে আমার বাড়িতে এসছে। তো আমি সবসময় যারা আমার বাড়িতে আসে আমি খুবই থ্যাঙ্কফুল হই। কিন্তু ওর যে প্রফেশনটা, মানে এই যে একা, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো। আর ফোনে ওই যে মায়ের সাপোর্ট এবং মায়ের আশীর্বাদটা আছে, যে ফোন করে এসেই পৌঁছে গিয়ে মা আমি চলে এসেছি। তো এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং ভীষণ ভালো লাগলো, মানে এত ভালো লাগলো কথা বললে। কিন্তু এবার শেষে একটা কঠিন টাস্ক দেবো দাদাকে, হ্যাঁ, সেটা হচ্ছে একটা ভালোবাসার কথা বলে শেষ করতে হবে। দেখি রেণুকাকে একটা ভালোবাসার কথা বলে শেষ করবো, কিছু অন্তত বলো। কি বলবো, কিছু অন্তত বলো, কিছু বলতে হবে। দেখি, যা করছে সেটা ভালো হচ্ছে, আগে যা ভালোবাসার কথা না, ভালোবাসার কথা বলতে হবে। দেখি, ভালোবাসাই তো সব, ভালোবাসাই তো একটা আই লাভ ইউ মুখে বলাটা কি আসল, ওটা বোঝায় না, ফেক নয়। কিন্তু আমি এটাই দেখলাম যে জোর করে মানে ফেক হয়ে বলা ক্যামেরার সামনে, এটা কিন্তু একেবারেই না। এটা খুব ভালো লাগলো আমার।
ও বলবে না, কিন্তু ও মানে সেটা কাজে হ্যাঁ হ্যাঁ মানুষটা হ্যাঁ কেয়ারিং করা সবকিছুই। তো এটা আমিও বলি, কারণ ভালোবাসা লুকিয়ে রাখা মানে সম্ভব নয়, এবং লজ্জা লজ্জা করে কোনো ব্যাপার নেই। কারণ যে মানুষটা যার প্রতি ভালোবাসা আছে, মুখ খুলে মন খুলে বলে দাও। কারণ কালকে বলতে পারবো কি জানি না, হয়তো সেই হুতাশটা নিয়ে হয়তো আজকের রাতটাও পেরোবে না। তো আমি অনায়াসেই সবসময় বলি যে আমি মানুষটাকে ভালোবাসি, মানুষটাও আমাকে ভালোবাসে বলেই আমরা একসাথে আছি। তবে হ্যাঁ, এটা সত্যি কথা বলছি, একটা কথা, বিয়ের পর থেকে আমাদের মধ্যে কোনো ভালোবাসা ছিল না, খুবই ঝগড়া দাঙ্গা অশান্তি রাগারাগি সবসময় লেগেই থাকতো। কিন্তু যবে থেকে একে অপরের ফিলিংস এবং ভালোবাসা বুঝেছি, ভালোবাসা মানে বর্তমান সমাজে যেসব ভালোবাসা সেটা নয়, সেটা নয়। ও জানে আমি আমার চেহারায় যতটা আমার কষ্ট হচ্ছে, আমার বউয়েরও রান্নাবান্না করে বাকি চেহারায় ততটাই কষ্ট হচ্ছে। মানে আমার যদি কষ্ট হতে পারে, ওরও হতে পারে। আর আমি মনে করি ও যে কষ্টটা হয়, মানে পুরো আমি যেন ফিল করতে পারি এরকম ধরনের, মানে আমি পুরোপুরি ফিল করতে পারি যে ওর আজকে ও ধরো যে জিনিসটা ওর ইচ্ছা হচ্ছে, আমি পুরো ফিল করতে কেন উপরওয়ালা এটা দিয়েছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি তোমাদের সাথে শেয়ার করব, সবকিছুতেই শেয়ার করি। আমাদের 5টা হাতের 5টা আঙুলের মাপ, মানে 5টা 5টা 10টা আঙুলের মাপ, আর ওর 5টা 5টা 10টা আঙুলের মাপ পুরো সেম। পায়ের যে সাইজ, ও তার পায়ের সাইজ, ওর গেঞ্জি আমার জামা মানে গেঞ্জি একই সাইজ, আমাদের সমস্তটাই একই সাইজ, এবং ভাবনা ধারণটাও পুরোটাই একই হয়ে গেছে। তো উপরবেলা বলে না হাড়ির সরা মিলিয়ে দেয়, তো এটা হলো সেটা, এটা সেটাই। ভালো লাগলো, পুরো এটা ভালোবাসাগুলো একটু থাকুক। আমরা এত ভাঙনের কথা শুনি এখন, এত ব্রেকআপ বিচ্ছেদ, তার মধ্যে এই যে এইভাবে ভালোবাসায় থেকে যাওয়া, মানুষেও জিনিস ভালো লাগে। হ্যাঁ, যে অনেক মেয়েরা বলে আমাদের স্বামীরা ছেড়ে দেয় না, আমাদের এ করে পরে, ওর জন্য বলতে হবে বেশি ছাড়াও আবার ভালো না, আর বেশি ধরে রাখাও ভালো না, বেশি ছাড়াও ভালো। একদম ছাড়া ধরার মাঝখানে রাখতে হবে। ঠিক, দারুণ কথা বলে দিয়েছে কিন্তু, দারুণ কথা বলেছে দাদা। যাই হোক, আজকে আমরা শেষ করব, অনেকক্ষণ সময় নিলাম ছুটির দিনে, আমরা এসে চলে এসেছি। আমারও দারুণ লাগলো, দারুণ দারুণ ফাটাফাটি আনন্দ হয়েছে, মজা হয়েছে। তোমার আগামী জীবনের প্রতি অনেক শুভেচ্ছা। আমি একটা মহিলা হয়ে তোমাকে অনেক অনেক ভালোবাসা দেবো, এবং বলতে চাইবো তুমি তোমার এই কাজটা বজায় রাখবে। সে পরবর্তী জীবনে তুমি যাই করো না কেন, তোমার নিজের এই যে প্রফেশনটা বা তোমার যেটা ভালো লাগে সেটা তুমি বজায় রেখো। দেখো, এটাতে তুমি অনেক দূর যেতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। আমিও চাই যে একদিন বড় ইনফ্লুয়েন্সার হয়ে যাও তুমি, এবং সেখানে মোটিভেট করেন কত মানুষেরা, সেই জায়গাটায় যেন আমরা দেখতে পাই। আমি একটা দেখেছি ভিডিও করার সময়, আমি রাস্তাঘাটে দেখেছি অনেকে জিজ্ঞেস করছে তোমাদের টাকা ঢুকে গেছে তো, হ্যাঁ তোমাদের কত পেমেন্ট পেয়েছে, এত ভিউজ বাড়ে। কিন্তু আমি এইগুলো জিনিসগুলো কিন্তু আমি আজ পর্যন্ত ওকে জিজ্ঞেস করিনি ক টাকা ঢুকলো। একদম একদম, হ্যাঁ এইটা একটা কি টাকা পেলে পয়েন্ট, এটা সবাইকেই করা উচিত। কিন্তু টাকাটা ঢোকাটা আসল করা না, টাকা হচ্ছে গরুও মাঠে খাটলে সেও মাসের শেষে 400 টাকা রোজ পাবে। অ্যাকচুয়ালি হচ্ছে কর্মটা করে যাও। ও চায়, অ্যাকচুয়ালি ও চায় আমি কিছু করে নিজেকে দাঁড় করাই, নিজেকে। কোন স্বামী এরকম চাইবে যে, সে তো চাইবে যে আমার স্ত্রী খাটছে মানে ইনকাম করুক, টাকা ইনকাম। ও কিন্তু আজও পর্যন্ত আমাকে ওর টিফিনের পয়সা জমিয়ে জমিয়ে, আমি ভয়েস দিয়ে এরকম একটা মাইকে, খুব অনেক দামি নয়, তো টিফিনের পয়সা জমিয়ে জমিয়ে সকালবেলা রুটি খেতে পয়সা দিত, চা খেতে, সেই পয়সাটা খেত না, সকাল টাইম খাওয়াটা স্কিপ করে যেত। আমি বুঝতে পারতাম না, জানতাম না। তো একদিন আমাকে একটা মাইক কিনে এনে দিল, ফের একদিন একটা আমাকে স্ট্যান্ড কিনে এনে দিল। মানে সেটা যে আহামরি অনেক দামি নয়, রিং লাইটটা জ্বলছে, হ্যাঁ চাহিদাটুকু বোঝাটাই কতজন বোঝে। আর বিশ্বাস করো, আমাদের ঘর বাড়ি সুন্দর হলেও আমাদের কিন্তু সেরকম আমরা কাজকর্ম করি না। মানে ওর বাবার ব্যবসা সামলায়, সেটাতে মানে ও সবে মাত্র কাজে নিয়োগ হয়েছে। ও প্রথম 2-3 বছর কিছু করতো না, সবার একটাই অন্ধবিশ্বাস ছিল যে ও কিছু পারবে না। তবে ও যে এই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হার নামানা, আমিও সংসার করব, আমার যে অদম্য ইচ্ছা, আমারও সংসার হবে, সন্তান স্ত্রী নিয়ে আমিও যে নিজে কিছু করব, সেটা ওর ইচ্ছা। এবং মানে ওই জন্য ও নিজস্ব ব্যবসা নিয়েই এগোচ্ছে, যে বাইরে ঠোকর খাবো না, নিজে যা কিছু করবো। কথা বলছি, এই যে বর্তমান পরিস্থিতিতে আমাদের দিকে অনেক আঙুল উঠেছে যে
তোমরা কেন রোগা হচ্ছ না। আমাদের দুটো উপায় আছে, এক হলো সার্জারি আর এক হলো এক্সারসাইজ করে নিজেদেরকে সুস্থ রেখে বাঁচা। সেটা আজ থেকে 4 বছর পরে রোগা হতে পারে। রোগা হওয়াটা তো আমরা তো ভালো আছি, আমরা তো সুস্থ আছি, এটাই আমরা বলতে চাইছি। আমাদের দিকে অনেক আঙুল উঠেছে যে তোমরা কেন রোগা হচ্ছ না। আমাদের দুটো উপায় আছে, এক হলো সার্জারি আর এক হলো এক্সারসাইজ করে নিজেদেরকে সুস্থ রেখে বাঁচা। সেটা আজ থেকে 4 বছর পরে রোগা হতে পারে। রোগা হওয়াটা তো আমরা তো ভালো আছি, আমরা তো সুস্থ আছি, এটাই আমরা বলতে চাইছি। আর এই যে সার্জারির চেষ্টাও তো করছো, সার্জারির যে পথ, সেই সার্জারির পথটা আমরা আপন করতে চাইছি না। ও চেন্নাই থেকে ঘুরে এসেছে, কিন্তু শরীরে কাটা ছেঁড়া বা সার্জারি ওর ফ্যামিলি এবং ওর করা ইচ্ছা নেই কোনো। আমার বাবা মা কোনদিন চায়নি যে আমার ছেলের সার্জারি হোক, কারণ আমার বাবা মার আর্থিক অবস্থা ঠিক আছে। আমার বাবা চাইলেই আমাকে অনেকদিন আগেই রোগা করে ফেলতো, কিন্তু আমার বাবা চায়নি যে আমার ছেলে যেমন হয়েছে এইভাবে থাকুক। ঠিক, টাকা খরচা করে আমার ছেলেকে আমি মেরে ফেলতে চাই না, টাকা খরচা করে বদলানোর কোনো প্রয়োজন নেই। যাই হোক, এই যে হাসি মুখটা দেখছেন, আমি এইভাবেই শেষ করতে চাই এবং সবসময় এটাই চাইবো যে এমন কথা বলবেন না যাতে এই হাসি মুখগুলো চলে যায়। আপনাদেরও হাসি মুখ আপনারা কখনো চাইবেন না যাতে চলে যাক হাসিটা। বলবো সকলকে যাওয়ার আগে একটাই কথা বলবো যে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো এবং বর্তমান সময়টাকে এনজয় করো, এই 1 মিনিটটাকে এনজয় করো। তাহলে কিন্তু পরে যখন পিছন দিকে তাকাবে তুমি কিন্তু আনন্দই দেখতে পাবে। যদি তুমি এই সময়টায় নিরাশা, খারাপ লাগা কাটিয়ে দাও, তাহলে পরবর্তী সময়েও বিগ জিরো থাকবে। সেই জন্য বর্তমান সময়টাকে ব্যবহার করো, আনন্দে থাকো, ভালো থাকো। কাউকে খারাপ কথা না, কাউকে খারাপ লাগানো নয়, মানে যে খারাপ লাগবে তার সেটা বললে সেটা করো না। কারণ সবার বাড়ির সন্তান, সবাই সবার বাড়ির মা বাবা ভাই বোন, তো কাউকে খারাপ কথা বললে বা কিছু অপমান করলে ভেবে নিও তোমার দিকেও কিন্তু সেই অপমানটা ফিরে আসবে, ফল ফিরে আসবে। আর আমাদের আর কিছু বলার নেই, শুধু একটাই বার্তা দেওয়ার যে সমাজে যারাই পিছিয়ে পড়ছে, অন্তত আমার কথা শুনে বা বোনের আজকের ভিডিও দেখে যদি তোমরা একজন মানুষকে অন্তত বলো যে তুমি পারবে, তোমার দ্বারা সবকিছু সম্ভব এবং চলো একসাথে দুজনে করি। স্বামী স্ত্রী হলে আর একা যদি কেউ হয় তাহলে তাকে একবার পিঠ থাপ দিয়ে বলবে যে তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, তুমি তোমার দ্বারাই সম্ভব। খারাপ কথাটা আগে না জেনে শুনে তার সামনে আমার ক্ষেত্রে হোক আর কারুর ক্ষেত্রে হোক। দারুণ দারুণ। তো এটাই ছিল, আর কিছু বলবো না। সকলে ভালো থেকো। অনেকে কিন্তু এই দুজন মানুষকে পিছিয়ে দিতে চেয়েছিলেন, তারা কিন্তু আপনাদের এগিয়ে দিতে চাইলো অনেকটা। এটাই করুন, আমার মনে হয় এইটুকুই একটাই জীবন, কাউকে কষ্ট দিয়ে কেন সময় নষ্ট করবো, বরং নিজেরা ভালো থাকে, অন্যদের ভালো থাকতে দিই। এবং আমার জীবনে আমি অনেক ইন্টারভিউ করেছি, আমার জীবনে দেখা অন্যতম সুন্দর জুটি, সুন্দর দুজন মানুষের সঙ্গে আজকে আমি সময় কাটালাম। এরকম ভাবে ভালো থাকো তোমরা, হাসি খুশি থাকো, ভালোবাসায় থাকো, ঝগড়াও থাকুক, আর একটু ঘুরতে নিয়ে যাও, ঠিক আছে? ঘুরতে দাঁড়া, এবার ঘুরতে নিয়ে যেতে হবে কিন্তু, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। এবং তুমি খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আবারও বলছি। আর থ্যাংক ইউ তোমার পরিবারকে। এই যে ভালোবাসার মানুষগুলো আমাদেরকে ভালোবাসায় ভরিয়ে না দিলে আমরা কখনোই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারতাম না। আর আমার এই যে পরিবার, অনেকে বাইরে বেরোলে জিজ্ঞেস করে কি রে তোদের মতন মানুষকে এত লোক ফলো করে, তোমাদের দাদা ভাই মানে এর গাড়ি থামিয়ে লোক জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কি আছে, তোমাদেরকে লোক ফলো করে। এই যে ভালোবাসা না থাকলে আবার পৃথিবী হতো না। তো এই যত আমি হেট পেয়েছি, মানে ঘৃণা পেয়ে এখনো পাচ্ছি, বর্তমানেও পাই, কিন্তু এত মানুষ ভালোবাসা, একটা সামান্য গৃহবধূ, একটা সামান্য মানুষ, তাদের মুখের ব্যবহারে, কথার ব্যবহারে, এই যে এত মানুষের ভালোবাসা, এটা আমি কখনো আশা করি না। আমার জীবনের এটা অনেক বড় প্রাপ্তি এবং এরা না থাকলে আমি বিগ জিরো। আমি কখনোই ভিডিও কন্টিনিউ করতে পারতাম না। একদম একদম তাই হিংসা, ঘেন্না এগুলোর থেকে ভালোবাসা সবসময় জিতে গেছে, এক্ষেত্রেও জিতছে এবং জিতবে। থ্যাংক ইউ, ভালো থাকো দুজনে সব সময়।